ওকে, we shall start. So লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে আমরা হচ্ছে ম্যাপের ক্লাস করব আজকে, এবং আমরা ম্যাপের হচ্ছে দুইটা ক্লাস করব আজকে। সেটা এটা আমাদের ফার্স্ট ক্লাস। আই নো ম্যাপ নিয়ে আপনাদের অনেক ধরনের কনফিউশন থাকবে, এন্ড থাকাটাই স্বাভাবিক। এটা খুবই অবভিয়াস একটা জিনিস। কিন্তু আমি একটু যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আজকের ক্লাসটাতে আমরা বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে আমরা ম্যাপ রিলেটেড যে ভোক্যাবুলারিজ গুলো আছে সেগুলো আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করব। মানে ম্যাপে কোন ধরনের শব্দ ব্যবহার করা হয় আমরা সেটা দেখব। আজকে কিন্তু আমরা ম্যাপের কোনো সলভ ক্লাস দেখতেছি না। আজকে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের ম্যাপে কোন ধরনের ওয়ার্ড আসে। আজকে পুরোটা খুব বেসিক একটা কাজ। আজকে আমাদের পুরো কাজ হচ্ছে শব্দগুলো শেখা। আমি যদি শব্দগুলো হচ্ছে গিয়ে শিখে নিতে পারি, তাহলে আমি যখন ম্যাপ সলভ করতে যাব আমি এই ওয়ার্ডগুলো কিন্তু শুনবো। এবং আমি যখন এই ওয়ার্ডগুলো শুনবো ওগুলো আন্ডারস্ট্যান্ড করা আমার জন্য কি হয়ে যাবে, অনেক বেশি ইজি হয়ে যাবে। ক্যামব্রিজে ম্যাপের স্টাইলটা কি, আইএলটিএস লিসনিং টেস্টে ম্যাপটা কিভাবে আসে এবং ওটাকে কিভাবে সলভ করতে হয়, এই সলভিং মেথড এবং সলভিং টেকনিক, এই সব কিছুই আমাদের হচ্ছে নেক্সট ক্লাসের ডিসকাশন। আমরা নেক্সট ক্লাসে ক্যামব্রিজের থেকে একদম ধরে ধরে ম্যাপ সলভ করবো। সো আজকে যেন এরকম না থাকে যে আপু কি হচ্ছে, কি বুঝাচ্ছে, আমি কিছুই বুঝতেছি না। আজকে জাস্ট আমি এতটুকু এনশিওর করতে চাই যে আপনি কি শব্দগুলোকে চিনতেছেন কিনা, এবং একটা ওয়ার্ড আমাদের পিকচারে কিভাবে শো করে, শব্দটা দিয়ে ওইটার ইমেজটা কিভাবে কিরকম হয় আপনি সেটা বুঝতে পারতেছেন কিনা। জাস্ট এতটুকু জিনিস আমরা আজকে কি করব, মেক শিওর করবো। ওকে, লেটস স্টার্ট। আমরা এই ম্যাপটা দিয়ে স্টার্ট করব। এই ম্যাপে আমাদেরকে যে হচ্ছে সেন্টেন্সেস গুলো দেওয়া হয়েছে আমরা এটা একটা একটা করে হচ্ছে গিয়ে পড়তে চাই। আমাদেরকে ফার্স্ট সেন্টেন্সটা বলছে, দ্য স্কুল ইজ সিচুয়েটেড অন আ বেন্ড ইন দ্য ডুয়েল ক্যারেজওয়ে। তাহলে এই যে এখানে দেখেন আমাদের কিছু আননোন ওয়ার্ডস এর ইউজ আছে। আমাদেরকে এখানে ডুয়েল ক্যারেজওয়ে বলা হচ্ছে বেন্ড। এই যে শব্দগুলো এগুলো কি বুঝাচ্ছে আমরা সেখানে আসবো। আমরা একটু ভাঙবো। আমরা শুরু করি ডুয়েল ক্যারেজওয়ে। ডুয়েল দিয়ে বোঝানো হচ্ছে দুই, ডুয়েল টু, ক্যারেজ ওয়ে। সো ক্যারেজ ওয়ে যখন আমাকে বলছে, এই ক্যারেজ বলতে যেটা আমি যদি একটু হচ্ছে ই করি যে যেটা হচ্ছে ক্যারি করে, তো এখানে বোঝানো হচ্ছে ট্রান্সপোর্ট। অ্যান্ড ওয়ে ইজ সিম্পলি রোড বা পাথ। তাহলে ডুয়াল ক্যারিজ ওয়ে বলতে যেটা হচ্ছে কি বোঝাতে চাচ্ছে সেটা হচ্ছে এমন একটা রাস্তা যেখানে দুইটা ট্রান্সপোর্ট বা দুইটা ভেহিকল পাশাপাশি চলতে পারে। আপনি কিভাবে চিনবেন? ইফ ইউ লুক এট হিয়ার, এই পুরো রোডটা যদি আপনি খেয়াল করেন তাহলে আপনি দেখবেন এই রোডটার মাঝে আমাদের একটা ডটেড লাইন আছে। এই যে ডটেড লাইন, আপনি যখন এরকম কোন একটা সিনারিও পরবর্তীতে কোনো ম্যাপে দেখবেন তখনই আপনি বুঝবেন এই ডটেড লাইন দিয়ে যেটা করা হয়েছে সেটা হচ্ছে দুইটা সাইডকে ডিভাইড করা হয়েছে। এর মানেই হচ্ছে যে এক সাইড থেকে গাড়ি যেতে পারবে এবং আরেকটা সাইড থেকে গাড়ি আসতে পারবে। এই যে দুইটা ট্রান্সপোর্ট বা দুইটা ভেহিকল এখানে পাশাপাশি চলতে পারতেছে, এই জন্যই একে বলা হচ্ছে ডুয়াল ক্যারেজওয়ে। তো আমরা শিখলাম ডুয়াল ক্যারেজওয়ে কি। এখন আমার যেটা দেখার বিষয় সেটা হচ্ছে যে এই যে বেন্ট, এই বেন্ট বলতে কি বোঝানো হচ্ছে। বাংলা করলে বেন্ট মানে হচ্ছে বাঁক, স্পষ্ট ভাষায়। তো মনে করেন একটা রোড, এটা স্ট্রেট যাচ্ছে, ফর সাম রিজন এটা স্ট্রেট যেতে না পেরে এটা একটু বেঁকে গেল। এই যে বাঁকটা, এই বাঁকটাকে বলা হচ্ছে বেন্ট। সো ইফ ইউ ক্যান সি, এই যে রোগটা এই যে সোজা আসতেছিল, এসে এই যে একটা বাঁক নেওয়া হলো, এইটাকে বলা হবে বেন্ড। এন্ড দেখেন বেন্ড নিয়ে ও আবার স্ট্রেট হয়ে গেল। এন্ড এই যে আবার ও একটু যে বেঁকে গেল, এইটাকে বলা হচ্ছে বেন্ড। ওকে। সো এই এখন আপনি দেখেন পুরো লাইনটা আপনি খেয়াল করেন, বলা হচ্ছে দ্য স্কুল ইজ সিচুয়েটেড অন আ বেন্ড ইন দি ডুয়াল ক্যারেজওয়ে। তাহলে এই হচ্ছে আমাদের পুরা ডুয়াল ক্যারেজওয়ে।
এই ডুয়াল ক্যারিওয়েতে তো অনেকগুলা ব্যান্ড আছে, এই যে একটা ব্যান্ড, এই যে একটা ব্যান্ড, ওকে, এই যে ব্যান্ড। সো এই যে এতগুলা ব্যান্ডের এই যে এইখানে আমাকে বলা হয়েছে স্কুলটা, সেই স্কুলটা কি ডুয়াল ক্যারিওয়ের একটা ব্যান্ডে সিচুয়েটেড। সিম্পল। নেক্সট খেয়াল করেন লাইনটা কি বলছে। নেক্সট লাইনটা বলছে the bus station is on the right just past the shopping center. আচ্ছা, এখন আমাকে এই সবকিছুর আগে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে রাইট এর লেফটের হিসাব। আপনারা যে যেভাবে আছেন, বসে দাঁড়ায় যেভাবে ক্লাস করতেছেন, একটা সিম্পল জিনিস চিন্তা করেন তো, যে আপনি এখন যে ওয়েতে রাইট এন্ড লেফট দেখতেছেন, আপনার রাইট সাইড যেটা আপনার এবং আপনার লেফট সাইড যেটা, আপনি যদি একটু রাইটে টার্ন করেন তাহলে কি আপনার রাইট এন্ড লেফট একই থাকবে? আপনি যদি আরেকবার রাইটে টার্ন করেন তাহলে কি আপনার রাইট এন্ড লেফট একই থাকবে? আপনি একটু জিনিসটা করে দেখেন। সিম্পল হিসাব একটা, আপনি এটা দাঁড়ালেই বা একটু মুভ করলেই বুঝবেন যে রাইট এন্ড লেফট এই জিনিসটা কিন্তু আপেক্ষিক, এটা রিলেটিভ পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করে। সবসময় কিন্তু আমার জন্য ডান এক সাইডে বাম এক সাইডে ব্যাপারটা কিন্তু এরকম না। এটা আমি কোন দিকে মুখ করে আছি, কিভাবে কি দাঁড়ায় আছি, সেটার উপর কি করতেছে ডিপেন্ড করতেছে। এত কষ্ট না করি, আমরা সিম্পলি যদি চিন্তা করি, এই যে মনে করেন আমি এইখান থেকে লেখা স্টার্ট করলাম। তো আমি কি করতেছি, লেফটের থেকে রাইটের দিকে লেখা আমার যাচ্ছে, আমরা জানি রাইট, এই যে আমার ডান সাইড এই সাইডে এটা রাইট, এটা লেফট, এটা আমরা খাতা কলমে সবসময় জানি কোনটা লেফট কোনটা রাইট। এখন আপনি চিন্তা করেন তো, আমি এই যে এইভাবে না লিখে আমি যদি এইভাবে করে গিয়ে লেখা স্টার্ট করি সাপোজ, এখন কি আমি এটাকে রাইট বলবো, এটাকে লেফট বলবো? অবশ্যই না, আমি এখন তো লিখছি এইভাবে। তো সেই হিসেবে চিন্তা করলে এটা হয়ে গেল আমার রাইট পোর্শন, আর এইটা হয়ে গেল কি আমার জন্য লেফট পোর্শন। এটা এটা কিন্তু খুবই সিম্পল একটা জিনিস, বাট আমরা না ম্যাপ সলভিং এর ক্ষেত্রে এটা ভুলে যাই। আমরা সবসময় যেটা করি সেটা হচ্ছে ম্যাপটাকে যে এই ডিরেকশনেই দেখি, এই ডিরেকশনে দেখার কারণে সবসময় এটা রাইট, সবসময় এটা লেফট। বাট এটা খেয়াল করেন যে আমি যখন এইভাবে করে লিখতেছি, আমি এখন এইভাবে যে ফ্রন্টে আছি, এই বরাবর আমি গিয়ে চিন্তা করতেছি, এই ক্ষেত্রে আমার যেটা রাইটে যেটা লেফট হচ্ছে, আমি যখন এই যে এই বরাবর চিন্তা করছি তখন কিন্তু জিনিসটা এক থাকছে না। এবং এটাই একটা ন্যাচারাল ব্যাপার। আমরা যখন হাঁটা চলা করি সবসময় আমাদের জন্য রাইট এন্ড লেফট সেম জিনিস না। তাহলে এটা অবশ্যই চিন্তা করতে হবে যে সাপোজ আমি এইখান থেকে স্টার্ট করছি, এইখান থেকে যদি স্টার্ট করি, এটা যদি আমার রাইট হয়, এখান থেকে এটা যদি আমার লেফট হয়, আমি যদি এই জায়গা থেকে স্টার্ট করি তাহলে কি আবারও এটা আমার রাইট হবে, এটা আমার লেফট হবে? অফকোর্স নট। এখন আমার ডিরেকশনই কি হয়ে গিয়েছে, চেঞ্জ হয়ে গিয়েছে। তো সবার সবার ফার্স্ট যে জিনিসটা আমাকে জানতে হবে সেটা হচ্ছে রাইট এন্ড লেফট ইজ নট সামথিং দ্যাট ইজ স্পেসিফিক, লাইক ফিক্সড করা যে হ্যাঁ সবসময় এটাই রাইট সবসময় এটাই লেফট, ব্যাপারটা কিন্তু মোটেও এরকম না। রাইট এন্ড লেফটের পুরো ব্যাপারটাই হচ্ছে যে আমার এটা কি হবে, আমি কোন দিকে মুখ করে আছি, কিভাবে আছি, সেটার উপর ডিপেন্ড করে জিনিসটা কি হবে, চেঞ্জ হবে। এটা আমাদেরকে কি করতে হবে, মানে মাথায় রাখতে হবে। এন্ড এইটা খুব ডিফিকাল্ট কিছুও না। আমি আপনাদেরকে যদি দেখাই দিই, আপনারা তাহলে সবসময় এটা কি করতে পারবেন, ব্রেনে রাখতে পারবেন। কারণ এই রাইট এন্ড লেফটের চারটা ডিরেকশন ছাড়া আর কোনো ডিরেকশন হইতে পারে না। ইট ক্যান সাউন্ড সিলি, বাট আপনার আপনার চাইলে কেউ একজন দুইজন যে কোনো সময় কি প্র্যাকটিক্যালি দেখতে পারেন যে আপনি চার দিকে ঘুরতে পারবেন। সো আমি যদি এখন যেভাবে আছে সেভাবে রাইট থাকি, একটা রাইট চিন্তা করি, একটা লেফট চিন্তা করি, আমি যদি একটু রাইটে ঘুরি তারপর আবার আমার রাইট এন্ড লেফট চেঞ্জ হবে, আমি আরেকবার রাইটে ঘুরতে পারবো, আবার রাইট এন্ড লেফট চেঞ্জ হবে, আরেকবার ঘুরতে পারবো, রাইট এন্ড লেফট চেঞ্জ হবে, বাট আরেকবার ঘুরে কিন্তু আমি এক জায়গায় চলে আসবো। সো ইটস জাস্ট সিম্পল, মানুষের তো চারটাই দিক, তাই না? তো আমি এভাবে যদি দাঁড়াই, আমার যদি এটা রাইট হয় এন্ড এটা কি যদি লেফট হয়, আমি যদি এই যে রাইটে আসি, আবার রাইটে আসি, আবার রাইটে আসি, আমি কিন্তু আবার এই জায়গায় চলে আসবো, তাই না? সো চারটার বেশি কিন্তু ডিরেকশন হয় না, আর কমপ্লিকেটেড করবো না। এটা সামনাসামনি ফিজিক্যালি মানে প্র্যাকটিক্যালি দেখানো অনেক সহজ, বাট এরকম যখন সিনারিও থাকে একটু বোঝানো ডিফিকাল্ট হয়, জন্য আমি এতগুলো কথা বললাম। বাট আপনি সিম্পলি চিন্তা করেন, এইটা আপনাকে ম্যাপটা দেওয়া হয়েছে, সিম্পল, ওকে, যে এটা গিয়ে আমাদের ম্যাপ যেটা আমাদেরকে দেওয়া হয়েছে। আমি যদি নিচে থেকে আসি, এই ডিরেকশনে আসি, তাহলে দিস ইজ মাই রাইট সাইড এন্ড দিস ইজ লেফট, সিম্পল। এখন
এই নিচে থেকে উপরে ডিরেকশন না হয়ে যদি এরকম হয় যে আমি উপর থেকে নিচের দিকে আসতেছি, তাহলে আপনার বলেন এটাকে যদি আমি একটা চতুর্ভুজ ধরি, তাহলে এটা কি বিপরীত বাহু না? ডেফিনেটলি। তাহলে এই বিপরীত বাহুতে আমাদের কি ডিরেকশন চেঞ্জ হয়ে যায় না? আমরা জানি না, অপোজিট অপোজিট অবশ্যই এবং অপোজিটের রাইট এন্ড লেফট কি হয়, চেঞ্জ হয়। তাহলে এটা কি আর মনে রাখার কিছু না? আমার যদি এই ক্ষেত্রে এটা রাইট হয়, তাহলে এখন এটা রাইট এবং এটা লেফট, কারণ আমি অপোজিট ডিরেকশন আসতেছি। ওকে, অবশ্যই। কোনো মানুষ যদি মুখোমুখি বসে থাকে, তাহলে আমার যেটা ডান সাইড হবে, আমার মুখোমুখি যে বসে আছে অপোজিটে, তার অবশ্যই ওইটা কি হবে, বাম সাইড হবে। এটা খুবই সিম্পল একটা হিসাব। তাহলে ইউ নো দিস, আমরা সবসময় জানি যে এভাবে যখন আমরা স্টার্ট করতেছি, দিস ইজ রাইট এন্ড দিস ইজ লেফট। আর যদি তাহলে উপর থেকে আসে, তাহলে অপোজিট ডিরেকশন, এবং অপোজিট ডিরেকশনের ডিরেকশন কি হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে। সিম্পল। আর আমি যদি এই রকম করে আসি, তাহলে যেটা হবে একটু মাথায় রাখেন, এইদিকে আমাদের রাইট কাজ করবে, আর এইদিকে আমাদের কাজ করবে হচ্ছে লেফট। তাহলে আরেকবার কি বলা লাগবে, এটা কি আমাদের অপোজিট ডিরেকশন, আর অপোজিট ডিরেকশনে তাহলে এইটা হয়ে যাবে রাইট এবং এইটা হয়ে যাবে লেফট। এটা আপনি বাসায় প্র্যাকটিস করবেন কিভাবে, নর্মালি খাতা কলম নিয়ে বসবেন এন্ড আপনি বলবেন, আচ্ছা আমি এই পয়েন্টটাতে আছি, আমি এখান থেকে সোজা যাই, গেলাম। এখন যদি আমাকে ডানে যাইতে বলে, তাহলে আমি এদিকে যাব, গেলাম ডানে। এখন যদি আমাকে ডানে যেতে বলেন, বলেন এখন আপনাকে ডানে যেতে বলে কি আপনি এদিকে যেতে থাকবেন না? কারণ এটা তো এখন আপনার জন্য স্ট্রেট। তাহলে কি করবেন, লুক এট হিয়ার। আচ্ছা, এই ডিরেকশনে ডান হচ্ছে নিচে, সো ইউ উইল কাম হিয়ার। ওকে ফাইন। এখন যদি আমাকে বাই যেতে বলে, হোয়াট শ্যাল আই ডু? তাহলে এইটার সাথে এখন আপনি যে উপরে মিলাই ফেলবেন, এইভাবে যখন আমি আছি এই ডিরেকশনে, তাহলে বাম হচ্ছে এটা, তাহলে আমি যাব হচ্ছে এইদিকে। সো একটা বক্স এরকম আপনি ড্র করে নিবেন, এবং ওখানে এটা ক্লিয়ার রেখে তারপরে কয়েকবার প্র্যাকটিস করলে হবে যে আচ্ছা এখন আমি শুরু করতেছি এই রকম ভাবে। আমাকে যদি ডানে যেতে বলে আমি কি এভাবে যেতে থাকবো? না, এটা তোমার সোজা। ডানে যেতে বললে আমি যাবো নিচের দিকে। ওকে ফাইন। এখন যদি ডানে যেতে বলে, তাহলে আমি কি করব, ডানে যেতে বললে আমি যাব এই দিকে। এখন যদি আবার ডানে যেতে বলে, তখন আমি কি করব, তো এই ডিরেকশনে ডান হচ্ছে উপরে। এরকম করে করে আপনি যদি কয়েকটা সেট প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন লেফট এন্ড রাইট ক্লিয়ার হয়ে গেছে, এবং এটা ক্লিয়ার হওয়া অনেক ইম্পর্টেন্ট। আমরা একটু লেফট এন্ড রাইট এর এই যে হচ্ছে কি আইডিয়া, তবে যে কনসেপ্টটা, এটা নিয়ে যদি আমাদের সেকেন্ড সেন্টেন্সটা খেয়াল করি, খেয়াল করেন। তো আমাকে বলা হচ্ছে দ্য বাস স্টেশন, সো দে আর টকিং অ্যাবাউট দিস পয়েন্ট। দ্য বাস স্টেশন ইজ অন দ্য রাইট জাস্ট পাস দ্য শপিং সেন্টার। শপিং সেন্টারটাকে পার করে, পাস শব্দটার বাংলা মাথায় রাখতে হবে পেছনে ফেলা। কোনো কিছুকে পেছনে ফেলে সামনে মুভ করা হচ্ছে পাস্ট। ওকে, সো শপিং সেন্টারটাকে পেছনে ফেলে আমি যদি সামনে আসি, তাহলে হাতের ডানে আমি দেখতে পারবো বাস স্টেশন। তো এখন কথা হচ্ছে, আপু আমাকে বলে দেয় নাই আমি কিভাবে স্টার্ট করবো, আমি কোন সাইড থেকে যাব, জাস্ট এই ডিরেকশন বলে দিছে। দেখেন, যখন কোনো কিছু খুব ক্লিয়ার হবে, যখন একদম এটা কমন সেন্স বা স্পষ্ট যে আপনি কোথা থেকে স্টার্ট করবেন বা কিভাবে স্টার্ট করবেন, সেই ক্ষেত্রে ইউ হ্যাভ টু রিমেম্বার যে আপনাকে বলা হবে না যে আপনি নর্থ থেকে যান, সাউথ থেকে যান, বা নিচে থেকে যান, বা উপর থেকে যান, এগুলো বলে দিবে না। এখানে আপনি যদি খেয়াল করেন, আপনি কি এইভাবে আসতে পারবেন? হ্যাঁ, হাতে কলমের ম্যাপ, আমি চাইলে ঢুকে গেলাম বাস স্টেশনে, বাট যখন ম্যাপটা দেওয়া হয়েছে, ইউ নিড টু রিয়েলি ট্রিট ইট লাইক একদম রিয়েল একটা ম্যাপের মতো। সো আপনি যদি এটাকে একটা রিয়েল ম্যাপের মতো হচ্ছে গিয়ে ট্রিট করেন, তাহলে এটা তো রোড, ওকে, এবং এখানে ব্লক দেওয়া, এখানে বলতেছে হাউজিং মানে বিল্ডিং আছে, এখানে শপ আছে, এগুলো ভেদ করে আমি কেমনে যাবো? এখানে তো আমার জন্য যাওয়ার জায়গা রাখে নাই, এগুলো তো ব্লক ব্লক, এগুলো সব ব্লক করা। তাহলে আমি এইভাবে তো আসতে পারতেছি না। ওপেন পাথ গুলা খুঁজেন, দেখেন এই যে একটা ওপেন পাথ, এই যে একটা ওপেন পাথ। আচ্ছা, তাহলে তো এখনো কনফিউশন, তাহলে আমি এই সাইড থেকে যাব নাকি এই সাইড থেকে যাব? ওকে, এখন আপনাকে আবার আবার সেম লজিক দিই আমি। আপনি যদি এইখান থেকে স্টার্ট করেন, এই জায়গাটাতে খেয়াল করছেন একটা ব্লক দিয়ে দিছে, তো আমি এখান থেকে তো ঢুকতে পারবো না।
তাহলে আলটিমেটলি এই জায়গাটাতে এন্টার নেওয়ার জন্য আপনার ওপেন প্লেস কোথায় আছে, এই জায়গাটাতে এন্টার নেওয়ার জন্য আপনার ওপেন প্লেস এইভাবে করে আছে। এবং এই যে এটাই মাথায় যে আপনি চাইলে কিন্তু ম্যাপে যে কোনো ভাবে ঢুকে যেতে পারবেন না, আপনাকে এরকম এন্ট্রি এন্ট্রি পাথ খুঁজে খুঁজে কি করতে হবে, আসতে হবে। আসলাম। তাহলে এখনই আপনি ম্যাপের ওই লেফট এন্ড রাইট এর ডিরেকশনটা মাথায় রাখেন, মাথায় নিয়ে আসেন যে আমি যদি এইভাবে করে এইভাবে আসতেছি, তাহলে এখন আমার রাইট কোন সাইডে, এই যে আমার রাইট সাইডে, এই যে আমার লেফট সাইডে। আচ্ছা, মিলে গেল। তাইলে বাথরুম স্টেশন কিন্তু কিসে আছে, রাইটেই আছে। স্টেপ বাই স্টেপ আগাই আমি, হাঁটছি হাঁটছি হাঁটছি, কার পার্ককে পেছনে ফেলে দিছি, শপিং সেন্টার যাচ্ছি, শপিং সেন্টারকে পিছনে ফেলে দিচ্ছি, ডানে বাস স্টেশন। ওকে, এভাবে ধরে ধরে আগে আপনাদেরকে শিখতে হবে, আগে স্কিল ডেভেলপ করতে হবে, তারপরে আস্তে আস্তে প্র্যাকটিস। যেটা বলছে সেটা দেখেন এগেন, যাদের কনফিউজিং মনে হচ্ছে যে আপু কি হচ্ছে, আই এম সেইং এগেন যে জাস্ট লার্ন দ্য ভোক্যাব। যেমন নেক্সট ডে আপনি এরকম বাগ দেখলে আপনি জানবেন যেটা হচ্ছে বেন্ড। নেক্সট ডে আপনি এরকম সিনারিও দেখলে বুঝবেন যে আপনি এভাবে করে যেতে পারবেন না, আপনাকে এভাবে এভাবে আসতে হবে। এন্ড পাস বলতে কি বুঝায়, তো মনে করেন এরকম যদি সাপোজ এরকম সারি 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 করে আপনাকে জিনিস দেওয়া হয় and আপনি যাচ্ছেন, এটাকে পাস করে এটা, তারপর যাচ্ছেন আবার এটাকে পাস করে এটা, এই যে জিনিসগুলো যে আপনি জানছেন, এটাই হচ্ছে আজকের লেসন। যে আপনি ওয়ার্ড গুলো ক্লিয়ার হচ্ছেন কিনা, কনসেপ্টটা আপনি হচ্ছে গিয়ে ক্লিয়ারলি ধরতে পারতেছেন কিনা, এইটাই হচ্ছে আজকে ক্লাসে মেইন জিনিস। এর বাহিরে আর আর কিছুই না। আচ্ছা, এরপরে আমরা একটু খেয়াল করি, এখানে বলা হচ্ছে দি টাউন সেন্টার has a pedestrian walkway running alongside a row of adjoining shops. আমরা আবার এখানে অনেকগুলো যেহেতু আননোন ওয়ার্ড আছে, আমরা একটা একটা করে আসবো। প্রথমে আমরা আসি adjoining shops। আমরা একটু শপস খুঁজে বের করি, এই যে শপস, এবং এই যে শপস এখানে দেখেন একটা আরেকটার সাথে কিন্তু সব একটা আরেকটার সাথে কানেক্টেড। এই যে যেহেতু সবগুলো আমাদের একটা আরেকটার সাথে কানেক্টেড, এই জন্য এদেরকে বলা হচ্ছে adjoining। ওকে, কানেক্টেড। আচ্ছা, তোমরা পাইছি। এবং দেখেন এখানে বলা হচ্ছে রো অফ, দেখেন এই সবগুলা একসাথে একসাথে করে কি একটা সারি তৈরি করছে। সো অবশ্যই এটাকে ইংলিশে কি বলা হয়, রো। সো আমি পেয়ে গেলাম রো অফ অ্যাডজয়নিং শপস। তারপরে বলা হচ্ছে পিডেস্ট্রিয়ান ওয়াকওয়ে। আমি একটু আসলে পিডেস্ট্রিয়ান, পিডেস্ট্রিয়ানের বাংলা হচ্ছে পথচারী। ওকে, মানুষ যখন হচ্ছে কি রাস্তায় হাঁটাচলা করে তাদেরকে হচ্ছে পথচারী বলা হয়, ইংরেজিতে বলা হয় পিডেস্ট্রিয়ান। এই পিডেস্ট্রিয়ান ওয়াকওয়ে এর সিনোনিম হচ্ছে ফুটপাথ। পিডেস্ট্রিয়ান ওয়াকওয়ে মানে হচ্ছে ফুটপাথ। ওকে, আরেকটা সিনোনিম যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে পেভমেন্ট। একটু মাথায় রাখবো, পিডেস্ট্রিয়ান মানে পেভমেন্ট বা ফুটপাথ নাই, পুরোটাই সিনোনিম। পিডেস্ট্রিয়ান ওয়াকওয়ে পুরোটার সিনোনিম হচ্ছে ফুটপাথ আর বা পেভমেন্ট। এই তিনটা ভোক্যাবে ইউজ হয়, সেই জন্য আমরা ওয়ার্ডগুলো শিখে ফেলবো। সো আমরা পেলাম অ্যাডজয়নিং শপস, আমরা পেলাম হচ্ছে পিডেস্ট্রিয়ান ওয়াকওয়ে, যেখানে লিখে দিয়েছে পিডেস্ট্রিয়ান অনলি। দেখেন তো এই দুইটা জিনিস কি পাশাপাশি না? এই যে দুইটা জিনিস যেহেতু পাশাপাশি, এই জন্য এদেরকে বলা হচ্ছে রানিং অ্যালং সাইড। অ্যালং সাইড মানে হচ্ছে পাশাপাশি। তো কোনো কিছু যদি পাশাপাশি হয় সেটাকে আমরা কি বলবো, রানিং অ্যালং সাইড। ওকে, রানিং বলছে কারণ লাইক রোড তো, এটা এটা একটা একটা ফ্রেজ আর কিছু না। কিন্তু আমরা হচ্ছে গিয়ে এটা মাথায় রাখবো যে অ্যালং সাইড মানে হচ্ছে পাশাপাশি। অ্যালং সাইড এর আরেকটা সিনোনিম হচ্ছে বাই। বাই দ্য সাইড, অ্যালং সাইড, এগুলো দিয়ে বোঝানো হয় পাশাপাশি। তাহলে পুরো লাইনটা এখন আপনি খেয়াল করেন, দি টাউন সেন্টার, এই পুরোটা একটা টাউন সেন্টার। এই টাউন সেন্টারে একটা পিডেস্ট্রিয়ান ওয়াকওয়ে আছে, আর কতগুলো শপ আছে, যে দুইটা জিনিস পাশাপাশি। আপনারা এতক্ষণ যদি এই জিনিসগুলো বুঝে থাকেন, তাহলে এই যে লাস্ট যে সেন্টেন্সটা আছে একটু নিজেরা দেখেন, আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আফটার পাসিং দ্য স্কুল অন ইউর রাইট, ক্যারি স্ট্রেট অন এন্ড ইউ সি দ্য পার্ক অন ইউর লেফট অ্যারাউন্ড দ্য নেক্সট বেন্ড। আপনারা একটু পিকচারটা দেখে এটা আন্ডারস্ট্যান্ড করা ট্রাই করেন, এবং আমাকে একটু চ্যাট বক্সে জানান যে ক্লিয়ারলি এই যে হচ্ছে গিয়ে সেন্টেন্সটা, এটা আন্ডারস্ট্যান্ড করতে পারলেন কিনা। একটা মিনিট সময় দিচ্ছি, লেট মি নো। থ্যাংক ইউ।
ওকে, ডান ডান। আচ্ছা, ফর নাও, হয়তো যাদের জন্য ক্লিয়ার না, আমি জাস্ট লাস্ট একটা জিনিস হচ্ছে গিয়ে দেখায় আসি। সো দেখেন, বলা হচ্ছে আফটার পাসিং দ্য স্কুল অন ইউর রাইট, সো ইউ নিড টু নো যে এখান থেকে স্টার্ট করতে হবে। কারণ এখান থেকে যদি আপনি স্টার্ট করেন এটা রাইট সাইডে হবে, এদিক থেকে যদি স্টার্ট করেন এটা লেফট সাইডে হবে, তাহলে স্কুল কিন্তু লেফট সাইডে পড়ে যাবে। বাট আমাকে রাইট সাইড থেকে যেতে বলেছে, মানে স্কুলটা রাইট সাইডে যেতে বলেছে। তো যে আমি এখান থেকে স্টার্ট করলাম, স্কুলটা রাইট সাইডে কি করলাম, পাস করলাম, ক্যারি স্ট্রাইট মানে আমি সোজা যেতে থাকলাম। এখন এইটা যদি আমি যে যেতে থাকি, এটা যদি আমার রাইট সাইড হয়, এটা অবশ্যই আমার লেফট সাইড। আমি একটা মানুষ, এখানে যদি ভাবে যেতে থাকি, নাইস হিউম্যান, এখানে আমার যদি রাইট সাইড হয়, ওইটা অবশ্যই কি আমার লেফট সাইডে পড়বে। সো অবশ্যই এই যে পার্টটা, এটা যদি এই সাইডে পড়েছে এবং এটাও ক্যারেক্টার বেন্ড, এটা ফার্স্ট ছিল, এই জন্য ওকে আমরা নেক্সট বেন্ড বলেছি। আমি যদি এদিক থেকে আসতাম, তখন ও হতো ফার্স্ট বেন্ড, ও হতো নেক্সট। আমি কিন্তু সবকিছু বুঝানোর ট্রাই করতেছি যে কোনো কিছু কিন্তু ফিক্স না, তাই না? এটা ডিপেন্ড করে আমি কোথা থেকে স্টার্ট করতেছি, কিভাবে স্টার্ট করতেছি। সো এনিওয়েজ, এই যে নেক্সট বেন্ডে লেফট সাইডে আমরা কি করলো, পার্ট করলো, এন্ড দ্যাটস ইউর অ্যান্সার, রাইট? সো আশা করি এরপর থেকে এই ওয়ার্ড গুলো আমরা চিনবো। বেন্ড, পাস্ট, অ্যালংসাইড, অ্যাডজয়েনিং, ক্যারি স্ট্রেট অন, এই ম্যাপের পুরো কাজটাই এই যে ওয়ার্ড গুলো এগুলো শেখা। আমরা আরেকটাতে মুভ করি। এই ম্যাপটা খেয়াল করেন, এই ম্যাপটা খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড হবে। এখানে বলা হচ্ছে the chemist is opposite supermarket. তো এই যে আমাদের সুপারমার্কেট, এই যে আমাদের কেমিস্ট, বলেন তো এটা একটা রাস্তা, রাস্তার এই পারে আর রাস্তার ওই পারে। তাহলে অবশ্যই এই পাশ থেকে ওই পাশকে আমরা কি বলবো? অপোজিট। সিম্পল, এটা অনেক সিম্পল। অপোজিটের আরেকটা সিনোনিম হচ্ছে অ্যাক্রস ফ্রম। আরেকটা সিনোনিম কি? অ্যাক্রস ফ্রম। যেমন যে এই পড়াটা বলা হয়েছে, দে আর গোইং টু বিল্ড নিউ হাউসেস অ্যাক্রস দ্য রোড ফ্রম দ্য স্কুল এট পয়েন্ট জি। অ্যাক্রস দ্য রোড ফ্রম দ্য স্কুল, তাহলে এই যে দেখেন স্কুল এগেন এই সাইডে এবং জি এই সাইডে, এই যে এটাকে কি বলা হচ্ছে? অ্যাক্রস দ্য রোড ফ্রম বা অ্যাক্রস ফ্রম। তাহলে এবং এটাকে তাহলে আবার কি বলা যেত? এটাকে চাইলে বলা যেত অপোজিট। নেক্সট, this is a supermarket on the same side of the road as the library. Same side মানে কি? একই পাশে। এই যে লাইব্রেরি, এই যে সুপারমার্কেট, একই পাশে। এই তিনটা বোঝানোর আসলে কিছুই নাই, জাস্ট নো দ্য ওয়ার্ডস। এগুলো ম্যাপ ওয়ার্ড এন্ড এগুলো কিন্তু ব্যবহার করা হয় এবং হবে। এখানে আসি, walk west along High Street and you will pass the library before you get to the junction with Station Road. And now we have come across another word, map word, really important one, that is west. ম্যাপ মানে তো ডিরেকশন, রাইট? ম্যাপ মানে ডিরেকশন, ম্যাপ মানে লোকেশন, এবং ডিরেকশনের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই চারটা, নর্থ, ইস্ট, ওয়েস্ট এন্ড সাউথ। এন্ড এই চারটা আমাদের অনেক ভালোভাবে শেখা উচিত, জানা উচিত। ম্যাপে যদি না দেওয়া থাকে, আপনি যেন তাও ড্র করে নিজের মতো শিখে বুঝতে পারেন। সো ইফ ইউ সি, আমরা যদি একটা প্লাস ড্র করি, প্লাসের উপরে হচ্ছে নর্থ, নিচে হচ্ছে সাউথ, হাতের ডানে হচ্ছে ইস্ট এবং হাতের বায়ে হচ্ছে ওয়েস্ট। এই চারটা ডিরেকশন মোরলেস আমরা সবাই জানি, না জানলে জেনে রাখেন। ফিক্সড, উপরে নর্থ, নিচে সাউথ, ডানে ইস্ট, বায়ে ওয়েস্ট। বাট সাপোজ কোনো একটা পজিশন এখানে দিছে, এখানে কিছু আছে, অর সাপোজ এখানে কিছু আছে। তো আমি যদি এখন এই জায়গাগুলো কনসিডার করি, এটা তো না সরাসরি ইস্টে আছে, না সরাসরি নর্থে আছে, লাইক ইন বিটুইন কোথাও আছে। নামটাও তো এরকমই, নামটা কি? নর্থ ইস্ট। তাহলে সাউথ আর ইস্টের ইন বিটুইন কোনো কিছু? সাউথ ইস্ট। ডোন্ট আস্ক মি আপু ইস্ট নর্থ বলা যাবে কিনা, ওভাবেই তৈরি করা, নর্থ আর সাউথ আগে। এটার নাম হচ্ছে সাউথ ওয়েস্ট, আর এটার নাম হচ্ছে নর্থ ওয়েস্ট। এতটুকু জিনিস সবাইকে জানতে হবে, এতটুকু জিনিস জানা ম্যান্ডেটরি অ্যান্ড ইম্পর্ট্যান্ট। বাট এগুলো খুবই প্রাইমারি লেভেল আলোচনা, আর একটু ডেপে যাওয়া লাগে। তাহলে ডেপতে যাওয়া লাগে আসলে। তাহলে আমি যদি এই ম্যাপটা কনসিডার করি, তাহলে এই ম্যাপের হচ্ছে এটা নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, এটা নর্থ ওয়েস্ট, এটা সাউথ ওয়েস্ট, এটা নর্থ ইস্ট, এটা সাউথ ইস্ট। ওকে, এতটুকু জিনিস মাথায় রাখবো সব সময়ের জন্য। বাট আরেকটু চিন্তা করি, সাপোজ দিস ইজ আওয়ার পৃথিবী। ওকে,
এই যে আমরা যদি পৃথিবীটাকে চিন্তা করি তাহলে পৃথিবীটাও তো চারটা পার্টে ডিভাইডেড, রাইট? আমরা এটা সবাই জানি। পৃথিবীর নর্থ পোল আছে, পৃথিবীর সাউথ পোল আছে, পৃথিবীর ইস্টার্ন সাইড আছে, পৃথিবীর ওয়েস্টার্ন সাইড আছে। আচ্ছা, আমরা আরেকটু চিন্তা করি তো, বাংলাদেশ কই আছে? বাংলাদেশকে বলা হয় একটা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি। তাহলে বাংলাদেশ যদি একটা সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রি হয়, তাহলে এই জায়গায় কোথাও বাংলাদেশ আছে? যদি সাউথ ইস্টের মধ্যে এত বড়টা বাংলাদেশ, বাট এনিওয়েজ এই জায়গায় কোথাও একটা জায়গায় কি আছে? বাংলাদেশ আছে ধরলাম। এবার আমাকে বলেন তো যে পৃথিবীর এই যে নর্থ সাইডে আছে, বাংলাদেশ পড়ছে সাউথ ইস্টে, এই জন্য কি বাংলাদেশের নর্থ নাই? আছে, ডেফিনেটলি। বাংলাদেশের কি ওয়েস্ট নাই? ডেফিনেটলি আছে। তাহলে ওভারঅল নর্থ ওয়েস্ট কনসিডার করা আর কোন একটা পার্টিকুলার জায়গা থেকে নর্থ ওয়েস্ট মানে সাউথ ইস্ট এগুলো কনসিডার করা কি এক? মোটেও না। আমাকে যদি বলে বাংলাদেশের নর্থে যাইতে, আমি যদি পৃথিবীর নর্থে যাই তাহলে গিয়ে কি বাংলাদেশ খুঁজে পাবো? অফকোর্স নট। তাহলে এগেন এটা দিয়ে তাহলে বোঝেন এই হচ্ছে আপনার পুরোটা ম্যাপ, তার মানে এই হচ্ছে আপনার পুরো পৃথিবী। এখানে নর্থ যাকে বলতেছে, যদি কোনো পার্টিকুলার প্লেস থেকে নর্থে বলে, আপনি পৃথিবীর নর্থে গিয়ে খুঁজলে পাবেন না। তাইলে আপনি ফিক্সড কি থাকলো? তাহলে কেমনে বুঝবো? ফিক্সড হচ্ছে কনসেপ্ট। কি কনসেপ্ট? আমি যদি বাংলাদেশকে সেন্টার ধরি, তাহলে বাংলাদেশেরও চারটা ডিভাইডেশন আছে, এবং কনসেপ্ট হচ্ছে উপরে সবসময় নর্থ, নিচে সবসময় সাউথ, ডানে সবসময় ইস্ট, এবং বায়ে সবসময় ওয়েস্ট। দ্যাটস হাউ ইট ওয়ার্কস। কিন্তু এখন সাপোজ আপনাকে বলছে এই লাইব্রেরি থেকে নর্থে খুঁজতে, আপনি যদি এইখানে এসে নর্থে খুঁজেন তাহলে কিন্তু হবে না। কিন্তু লাইব্রেরি থেকে নর্থে খুঁজতে বলছে মানে আপনি উপরে খুঁজবেন। লাইব্রেরি থেকে সাউথে খুঁজতে বলছে মানে আপনি নিচে খুঁজবেন। আশা করি এই কনসেপ্টটা আমি ক্লিয়ার এভরিওয়ান। প্লিজ আমাকে বলেন যে এই যে নর্থ ইস্টের যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা আপনার ক্লিয়ার হয়েছে? শুনেন, ম্যাপে শুধু দুইটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, একটা হচ্ছে লেফট রাইট এর কনসেপ্ট, আর আরেকটা হচ্ছে নর্থ ইস্ট ওয়েস্ট সাউথ এর কনসেপ্ট। যদি এই দুইটা কনসেপ্ট আপনি ক্লিয়ার হন, আপনি ম্যাপে আর কোনোদিন ভুল করবেন না। কারণ দেখেন, যেটা বেন্ড ওটা তো বেন্ডই, ওইটা জীবনে চেঞ্জ হওয়ার কিছু নাই। যেটা অপোজিট ওটা তো অপোজিট, ওইটা জীবনে চেঞ্জ হওয়ার কিছু নাই। কিন্তু নর্থ ইস্ট সাউথ আর লেফট রাইট, ইট ডিপেন্ডস অন আ পার্টিকুলার থিং, ইট ডিপেন্ডস অন আ পার্টিকুলার কি বলবো পোর্শন। আপনার যদি এই যে হচ্ছে গিয়ে নলেজটা, এটা যদি ক্লিয়ার না থাকে, ইটস রিয়েলি ডিফিকাল্ট টু মুভ ফরওয়ার্ড। এবং ভুল এখানেই পড়ে, বেন্ড ভুল করার কিছু নাই। এরপর আপনি বেন্ড দেখলে চিনবেন এটা বেন্ড। আমার অপোজিট ভুল করার কিছু নাই, এটা অপোজিট। কিন্তু ভুল করবো এটাই যদি আমি নর্থ সাউথ এর কনসেপ্টটা বা লেফট রাইট এর কনসেপ্টটাতে ক্লিয়ার না থাকি। সো এখানে অনেক বেশি ক্লিয়ার হতে হবে। সো আই হোপ আই এম ক্লিয়ার। থ্যাংক ইউ ভেরি মাচ। চলেন আমরা এবার একটু এই কনসেপ্টে আসি, যেখানে বলা হচ্ছে ওয়াক ওয়েস্ট অ্যালং হাই স্ট্রিট। ওয়াক ওয়েস্ট অ্যালং হাই স্ট্রিট, তার মানে আমাকে আগে কোথায় খুঁজতে হবে? হাই স্ট্রিট খুঁজতে হবে। আর দেখেন, এখন অ্যালং মানে কিন্তু পাশে, এটা কিন্তু অ্যালং সাইড বলে নাই, অ্যালং সাইড মানে পাশে। ওকে, অ্যালং সাইড মানে হচ্ছে গিয়ে পাশে, কিন্তু অ্যালং মানে ব্যাপারটা বাংলায় যেটা আমরা বলি ধরে হাঁটা, কোনো রাস্তা ধরে হাঁটা। যেমন এখানে আমাকে বলছে হাই স্ট্রিট ধরে হাঁটা, এই জন্য বলা হচ্ছে ওয়াক অ্যালং হাই স্ট্রিট। কিন্তু হাই স্ট্রিটের কোন দিকে? হাই স্ট্রিটের ওয়েস্ট দিকে, তার মানে এই সাইডে, কারণ এই সাইডটা ওয়েস্ট। তাহলে আমাকে বলছে হাই স্ট্রিটের ওয়েস্টের দিকে যেতে গেলাম, বলছে যদি আমি যাই, ইউ উইল পাস দ্য লাইব্রেরি, করলাম লাইব্রেরি পাস। বিফোর ইউ গেট টু দ্য জাংশন উইথ স্টেশন রোড, লাইব্রেরি পাস করলাম, দেখলাম স্টেশন রোড, তাইলে এইটা কি? জাংশন। তাহলে আমরা একটু শিখে ফেলি জাংশন কি। Junction is a certain point where more than one road intersects. More than one road intersects. বাংলায় বললে যে যেই পয়েন্টটাতে এসে
একের অধিক রাস্তা মিলিত হচ্ছে, ইন্টারসেক্ট করতেছে, ওই পয়েন্টটাকে বলা হয় হচ্ছে জাংশন। এখন এটা 3 রাস্তার হতে পারে, 4 রাস্তার হতে পারে, 5 রাস্তার হতে পারে। 5 রাস্তা কি হয় আমি জানি না, এক্সাজারেট করা উচিত না। এনিওয়েজ 3 রাস্তার হতে পারে, 2 রাস্তার হতে পারে, 4 রাস্তার হতে পারে। সো যখন একের অধিক রাস্তা একটা সার্টেন পয়েন্টে এসে মিলিত হচ্ছে, ওই যে পয়েন্টটা ওইটাকে বলা হচ্ছে জাংশন। এই ম্যাপের ক্ষেত্রে এই নাম্বার পয়েন্টটা হচ্ছে জাংশন। তাহলে কি হলো, আমি এখানে দিয়ে হাঁটতেছি হাঁটতেছি, লাইব্রেরি পার করলাম, এইখানে আসলাম, এই জায়গাটাতে এসে স্টেশন রোডও মিলিত হয়েছে, এই জন্য ওকে কি বলা হচ্ছে, ওকে বলা হচ্ছে জাংশন। ওকে, সো এই হচ্ছে আমাদের জাংশন। এবং এটার আরেকটা সিনোনিম যেটা হতে পারে সেটা হচ্ছে ইন্টারসেকশন। মনে আছে ছোটবেলায় এই যে করতাম আমরা, এক্স ওয়াই অক্ষ করতাম। এই এক্স ওয়াই অক্ষ হচ্ছে গিয়ে যে বলা হতো যে ইন্টারসেক্ট করেছে, কারণ ওই যে দুই একের অধিক পয়েন্ট এসে মিলিত হয়েছে, এই জন্যই এটা ইন্টারসেক্ট করা বোঝানো হইতেছে। বাট আই হোপ আমরা এই জায়গাটা তো ক্লিয়ার, লাস্টে চলে আসি। বলা হচ্ছে দ্য ব্যাংক ইজ অন আ ডেড এন্ড রোড দ্যাট লিডস অফ হাই স্ট্রিট। ওকে, ডেড এন্ড মিনস শেষ, এর সামনে আর কিছু নাই। আপনি খেয়াল করেন এখানে কয়েকটা রাস্তা আছে, স্টেশন রোড আছে, হাই স্ট্রিট রোড আছে, স্কুল রোড আছে। এই যে স্কুল রোড একদম কন্টিনিউ হইতেছে, ম্যাপ কেটে ফেলছে। এই যে স্টেশন রোডও কন্টিনিউ হচ্ছে, ম্যাপ কেটে ফেলছে। বাট এই যে হাই স্ট্রিট এখানে একটা ছোট্ট রাস্তা বের হয়েছে, দেখেন ম্যাপে এত জায়গা থাকতে ওকে এখানে ব্লক দিয়ে দেওয়া হয়েছে। এই যে ম্যাপে এত জায়গা থাকতে ওকে যে এখানে ব্লক দিয়ে দেওয়া হলো, এই জন্য এই যে এখানে এসে শেষ আর যাওয়া যাবে না, এই জন্যই ওকে বলা হচ্ছে ডেড এন্ড রোড। ওকে, লিডস অফ, যে লিড করে, সহজ কথায় স্টার্ট করে। তার মানে এই ডেড এন্ড রোডটা দেখেন তো কোথা থেকে শুরু হয়েছে, হাই স্ট্রিট থেকে শুরু হয়েছে, এই জন্য বলা হচ্ছে লিডস অফ। ডেড এন্ড রোড কেন বলছে, দেখেন হাই স্ট্রিট থেকে একটা রাস্তা, দুইটা রাস্তা, 3টা রাস্তা বের হয়েছে হাই স্ট্রিট থেকে। এই যে এখান থেকে এখানে এখানে। তো কথা হচ্ছে, যদি আমাকে ডেড এন্ড ক্লিয়ারলি না বলতো তাহলে তো আমি কনফিউজ হয়ে যেতাম কোন রাস্তার কথা বলা হচ্ছে, এই জন্য ডেড এন্ড এর কথা মেনশন করে দিয়েছে। এবং এই যে ব্যাংকটা এই ডেড এন্ড। তাহলে এই ম্যাপের ভোকাবুলারি হচ্ছে অপোজিট, অ্যাক্রস ফ্রম, সেম সাইড, জাংশন, ডেড এন্ড, এন্ড লিডস অফ, এন্ড আই হোপ আই এম ক্লিয়ার। নর্থ ইস্ট কেন শিখছি, নর্থ ইস্ট শিখছি ওর জন্য। ওকে, একটু খেয়াল করেন, ধীরে ধীরে আসি। বলা হচ্ছে দি হাউসেস ইমিডিয়েটলি টু দ্য নর্থ অ্যান্ড সাউথ। এই যে এটা শুনে আপনি প্লিজ নর্থে চলে যাবেন না, সাউথে চলে যাবেন না, পুরোটা শুনবেন। হাউসেস ইমিডিয়েটলি টু দ্য নর্থ অ্যান্ড সাউথ অফ দি পোস্ট অফিস। তাহলে কি ম্যাপের নর্থ সাউথ? নো, পোস্ট অফিসের নর্থ সাউথ। আপনার ফার্স্ট কাজ পোস্ট অফিস খুঁজে বের করা। পোস্ট অফিস, পোস্ট অফিসের নর্থ মানে এই হাউস, পোস্ট অফিসের সাউথ মানে এই হাউস। আপনি কেমনে বুঝলেন এগুলা হাউস? ইউ সি হিয়ার, ম্যাপে যখন একটা পজিশন একের অধিকবার রিপিট করার প্রয়োজন হয়, একের অধিকবার রিপিট করা লাগে, তখন ওইটাকে এরকম কি দিয়ে বুঝায় দেওয়া হয়, এতবার হাউস লেখা সম্ভব না। সো ম্যাপে এই ধরনের কিজ গুলাকে একটু ভালো করে ফোকাসে রাখবেন। এখন আমাকে বলেন তো, এই হাউস গুলা কি এই রিভারটার খুব কাছাকাছি? দেখেন এই লাইনটা এই জিনিসটাই বলা হয়েছে, এটাই বলছে। দেখেন তো সেকেন্ড লাইনটার জন্য আপনারা কতটুকু ক্লিয়ার, সেকেন্ড লাইনটা কি আপনি ক্লিয়ারলি বুঝতে পারতেছেন কেন? আচ্ছা, নো আছে, so আমারে বুঝাই দেওয়াই লাগে। আসি, see, they're saying the bridge is, so bridge location হচ্ছে the bridge is just beyond the final row of house. So final row of house মানে এর পরে আর হাউস নাই, ওই রোটাই শেষ। এবং ওই হাউসেস গুলো কি হেডিং নর্থ। তো ফোকাস করেন, হেডিং হেডিং না, নর্থ, তার মানে নর্থের দিকে যাচ্ছে। ওকে ফাইন। তাহলে আমি যদি একটু খেয়াল করি, তার মানে দে আর টকিং অ্যাবাউট দিস হাউসেস। আপু হোয়াই নট দিস হাউসেস? এটা না কেন? Because if you see, they are like
moving forward like in this direction. It seems like that they are looking at this direction and এটা ইস্টের ডিরেকশন, তো মনে হচ্ছে they are heading east, বাট আমাকে বলা হয়েছে they are heading north. And if you look at these houses, only these houses are heading north. And they say that the bridge is just beyond. So find a row, এরপরে row নাই, আর ব্রিজটা কি এই রো এর পরে, বিয়ন্ড, তার মানে ওটাকে অতিক্রম করে যাওয়া, ওটাকে পার করে যাওয়া, বলে না গো বিয়ন্ড ইউর লিমিট, তার মানে কি আপনার লিমিটের বাহিরে যাওয়া, অতিক্রম করা, এই ব্যাপারটা ওরকম। সো ইফ ইউ ওয়ার্ক লাইক দিস, এখান থেকে হাঁটবেন কারণ এটাই রাস্তা, তাহলে এই যে হাউসেস গুলো এগুলো পার করে যখন সামনে চলে যাবে তখন আপনি ব্রিজ পাবেন। আই হোপ নাও আই এম ক্লিয়ার। ওকে, এটা এটা একটু ইম্পর্টেন্ট, এটা একটু ভালো করে আমরা খেয়াল করি। দেখেন এখানে বলা হয়েছে আফটার ক্রসিং দ্য ব্রিজ, সো ক্রস দ্য ব্রিজ। এবং এই যে পয়েন্টটা, যে আমাকে ব্রিজ ক্রস করার পরেই আমি নর্থে মানে উপর থেকে ক্রস করা শুরু করলাম। এখন হতে পারে যে আপু আমাকে তো বলে নাই যে আমি কি এইভাবে ক্রস করব, নাকি ওই যে আপনি যে ওইভাবে ক্রস করলেন ওইভাবে ক্রস করব। এগেন আমি এটা বলেছিলাম যে যখন একটা জিনিস স্পষ্ট ক্লিয়ার, সেটা কিন্তু বলে দিবে না, সেটা আপনাকে বুঝে নিতে হবে। সো এই জায়গাটাতে যে আমি যদি নিচের ডিরেকশন থেকে আসি, ব্রিজ ক্রস করলেই তো ম্যাপ শেষ। আমি যদি এভাবে ব্রিজটা ক্রস করি ম্যাপ শেষ, তাহলে অবশ্যই নিচে থেকে ব্রিজ ক্রস করার কোনো মানে নেই, কারণ আমাকে সামনে ডিরেকশন খুঁজতে দিবে, সামনে ডিরেকশন নিয়ে কথা আছে। এন্ড দ্যাট ইজ ওয়াই আমি ব্রিজটাকে ক্রস করতেছি এইভাবে, কারণ এখন আমি কি করতে পারবো, সামনে আগাইতে পারবো, রাইট? এইবার ফার্স্ট স্টেপ এটা বোঝা যে নর্থ সাইড থেকে আসতে হবে। সেকেন্ড স্টেপ এইটা বোঝা যে আমি উপর থেকে আসতেছি, তার মানে এইটা এখন আমার জন্য রাইট না, এটা আমার জন্য লেফট, এবং এটা আমার জন্য রাইট। এন্ড দ্যাট ইজ ওয়াই আই সেড যে এইটা ইম্পর্টেন্ট, কারণ উইথ ওয়ান চেঞ্জ আদার থিংস উইল চেঞ্জ ডেফিনেটলি। ওইটার ওপর ডিপেন্ড করে কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এভাবে আসতাম, এটা আমার রাইট থাকতো, এটা আমার লেফট থাকতো, বাট নাও আই এম কামিং ফ্রম দ্য অপোজিট ডিরেকশন, সো অবশ্যই আমার রাইট এন্ড লেফট কি হয়েছে, চেঞ্জ হয়েছে। এগুলো আপনাকে এক্সাম হলে কেউ বলে দিবে না, এগুলো আপনাকে কি করতে হবে, ব্রেনে রাখতে হবে। ইউ ইয়োর সেলফ নিড টু আন্ডারস্ট্যান্ড দিস থিংস। ওকে, চলো এবার আমরা দেখবো। So, after crossing the bridge, take the second turn on the left. এখানে দেখেন দুইটা টার্ন আছে, এজন্য ওরা মেনশন করে দিয়েছে যে আমাকে কি করতে হবে, আমাকে সেকেন্ড টার্ন নিতে হবে। So I'm not going from here, rather I'm going here. নিলাম সেকেন্ড টার্ন। And you'll see the retirement home straight ahead. Yes, আমি যখন এখানে টার্ন নিয়েছি, এখন এটা আমার স্ট্রেট, এবং এটা কি রিটায়ারমেন্ট হোম। And now tell me, যদি আমি উপর থেকে না আসতাম তাহলে কি হতো? যদি আমি উপর থেকে আসলাম ফাইন, বাট লেফট এন্ড রাইট চেঞ্জ না করতাম তাহলে কি হতো? তাহলে এইটা হতো আপনার সেকেন্ড লেফট, আপনি এখান থেকে গিয়ে হারাই যাইতেন। Do you guys get it? How important it is? সো কোন ডিরেকশনে আসতেছি, লেফট এন্ড রাইট ঠিকভাবে মেনটেন করতেছি কিনা, এই সবগুলা জিনিস কিন্তু খুব কেয়ারফুলি এক্সামে লেড আউট করতে হবে। ইটস নট দ্যাট ইজি, সো জিনিসটা কিন্তু আমাদেরকে কি করা লাগবে, ব্রেনে রাখা লাগবে। ওকে, চলেন তারপরে দেখি। এবার বলা হচ্ছে দ্য রিটায়ারমেন্ট হোম ইজ জাস্ট সাউথ ইস্ট অফ দ্য প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল থেকে সাউথ ইস্ট, সো সেন্টার কে প্রাইমারি স্কুল। সাউথ মানে নিচে, ইস্ট মানে ডানে, সাউথ ইস্ট মানে কর্নারে, retirement home. The post office is to the northwest of the retirement home. Retirement home, north, west. Yes, sorry, west. So এর মাঝামাঝি আছে, so post office northwest এ। এতটুকু জিনিস যদি বুঝে থাকেন, এই দুটো বুঝার কথা, বলেন লাস্ট দুইটা বুঝতেছেন কিনা। You guys have 2 minutes. Is it clear? Everyone? If these two things is not clear for you guys, তাহলে আমরা যে একটু আগে নর্থ ইস্টের কনসেপ্ট বুঝলাম সেটা আপনার কাছে ক্লিয়ার না। বিকজ এই ম্যাপের থেকে ডিফিকাল্ট যে সেন্টেন্স, এটা আমি হচ্ছে গিয়ে ব্রেকডাউন করে দিয়েছি, এই দুটো ছিল সবচেয়ে ইজিয়েস্ট,
বাট এই দুটো যদি ক্লিয়ার না হয় তাহলে নর্থ আর ইস্টের কনসেপ্টই ক্লিয়ার হয় নাই। যাদের ক্লিয়ার, যারা এই দুটো বুঝতে পারছেন তাদের কনসেপ্ট হচ্ছে কি ক্লিয়ার, কিন্তু বাকিটা হয় নাই। বলে ভিলেজ কোথায়, পুরোটাই তো ভিলেজ। ভিলেজ কি? ভিলেজ অফ স্টোকফোর্ড বলছে না? ভিলেজ অফ স্টোকফোর্ড বলছে। এখানে কি বলছে? স্টোকফোর্ড 2010। পুরোটাই তো ভিলেজ। একটা ভিলেজ কিভাবে তৈরি হয়? একটা ভিলেজ তৈরি হয় আমাদের হচ্ছে স্কুল দিয়ে, হাউসেস দিয়ে, এগুলো দিয়ে তো, তাই না? আচ্ছা, খেয়াল করেন, বলা হচ্ছে দ্য ভিলেজ অফ স্টোকফোর্ড ইজ স্লাইটলি ইস্ট অফ দ্য রিভার স্টোক। তাহলে সেন্টার কাকে ধরা হয়েছে? রিভারটাকে ধরলাম, রিভারটাকে সেন্টার। তার মানে এই পূরব সাইড এখন হচ্ছে আমাদের ইস্ট, আর এই সাইড হচ্ছে আমাদের ওয়েস্ট। কারণ ইস্ট ওয়েস্ট ডিপেন্ড করতেছে কার উপরে? কাকে সেন্টার ধরেছি তার উপরে। তাহলে দেখেন তো, ওয়েস্ট সাইডে কিছু আদৌ আছে? না। পোস্ট অফিস এই সাইডে, রিটায়ারমেন্ট হোম এই সাইডে, হাউস এখানে, প্রাইমারি স্কুল এখানে, তার মানে অবশ্যই ভিলেজটা কি আমাদের? ডেফিনেটলি ইস্ট সাইডে। আর লাস্টেটা যদি দেখি, দেখেন বলা হচ্ছে হাউস, হাউজিং স্টেট। হাউজিং স্টেট মানে কি? অনেক হাউসেস যখন একসাথে হচ্ছে, ওই পুরোটাকে হাউজিং স্টেট বলা হচ্ছে। তাহলে বলা হচ্ছে there is a housing estate to the west side of the retirement home। এখন সেন্টার কে? এখন সেন্টার হচ্ছে রিটায়ারমেন্ট হোম। আপনি যদি ও রিটায়ারমেন্ট হোম কে এখন সেন্টার ধরেন এবং ওইখান থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে এই রিটায়ারমেন্ট হোমের উপরে নর্থ, রিটায়ারমেন্ট হোমের নিচে সাউথ, রিটায়ারমেন্ট হোমের ইস্ট এইটা, রিটায়ারমেন্ট হোমের ওয়েস্ট এইটা। এখন বলেন, এই রিটায়ারমেন্ট হোমের এই সাইডে মানে ইস্ট সাইডে কোনো বাড়িঘর কিছু আছে? কিচ্ছু আছে? সব বাড়িঘর হচ্ছে এই যে বাড়ির এই সাইডে। তাহলে এটা কি পুরোটা ওয়েস্ট সাইড? এখন যদি আপনার কনফিউশন এটা হয় যে আপু, রিভারে যখন ধরলাম তখন আপনি বললেন এটা ইস্ট, আর এখন আবার রিটায়ারমেন্ট হোম যখন আপনি বলতেছেন তখন আপনি ওরে বলতেছেন ওয়েস্ট, এটা আপনি কেমনে করলেন? এটাই আমি একটু আগে আপনাদেরকে শিখাইছি, যে পুরো পৃথিবীর সাইডে চিন্তা করা আর শুধু বাংলাদেশকে নিয়ে চিন্তা করা এক না। আপনি যেভাবে ধরবেন, দেখেন, আমি যদি এইখানে চিন্তা করি, সাপোজ এখানে যদি আমি হচ্ছে গিয়ে চিন্তা করি, তাহলে একটু বলেন যে ওর পার্সপেক্টিভে ও এই সাইডে, ওর পার্সপেক্টিভে ও এই সাইডে, তাহলে ওর সাইড থেকে তো ডেফিনেটলি ওয়েস্টে, কিন্তু ওর সাইড থেকে ও কি ডেফিনেটলি ইস্টে। এটাই তো খুব স্বাভাবিক ব্যাপার না? মনে করেন তিনজন মানুষ পাশাপাশি বসে আছে, বসে আছে, তাহলে উনি যদি চিন্তা করে এই মানুষটা তো তার বাম সাইডে, আর উনি যদি চিন্তা করে মানুষটা তো তার ডান সাইডে, তো এটা তো ডিপেন্ড করতেছে আপনি কাকে সেন্টার ধরতেছেন। এক একটাকে সেন্টার ধরলে এক একটা জিনিস অবশ্যই কি হবে? চেঞ্জ হয়ে যাবে, তাই না? এবার কি আমরা ক্লিয়ার হয়েছি? এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এটাই আসলে যে কাকে সেন্টার ধরা হচ্ছে, কার পার্সপেক্টিভ থেকে কথা বলা হচ্ছে। যার পার্সপেক্টিভ থেকে কথা বলা হচ্ছে, ইউ নিড টু থিঙ্ক ফ্রম দ্যাট অ্যাঙ্গেল অ্যান্ড দ্যাট সাইড। ওকে? এন্ড এই তো দ্যাটস অল অ্যাবাউট টুডে। এই যে পিডিএফটা আছে এটা দিয়ে দিব। এখন এই পিডিএফ আপনাদের হোমওয়ার্ক হচ্ছে দুইটা। এই যে এখানে একটা ম্যাপ আছে এবং এই যে একটা ম্যাপ আছে, দুইটা ম্যাপ আমি পড়াই নাই। এই তিনটা ম্যাপ আমি যেভাবে ধরে ধরে পড়িয়েছি, আপনাদের বাসায় কাজ হচ্ছে এই দুইটা ম্যাপ এরকম ধরে ধরে পড়া অ্যান্ড নিজেকে নিজের জিনিসগুলা বুঝানো। বাট তারপরেও যদি কোনো পার্টিকুলার সেন্টেন্সে আপনার প্রবলেম হয় যে আচ্ছা আপু, এই ম্যাপের এই লাইনটা আমি বুঝি নাই, বা এইখানে কোন লোকেশনটা বলা হচ্ছে আমি বুঝি নাই, আমাকে নেক্সট ক্লাসে অবশ্যই আস্ক করবেন। কালকে আমরা শুধুমাত্র ম্যাপের প্র্যাকটিস করব। এই জন্য শুরুতে এই দুইটা ম্যাপে যদি আপনাদের কোনো প্রবলেম থাকে সেটা ডিসকাস করে নিব, অ্যান্ড দেন আমরা ম্যাপের প্র্যাকটিস করব। সাজেশন থাকবে, যদি আপনি ক্যামব্রিজ 11 বইটা কালেক্ট করতে পারেন তাহলে কালেক্ট করে ফেলার, কারণ কাল নেক্সট দিন আমরা ক্যামব্রিজ 11 থেকে ম্যাপ প্র্যাকটিস করবো। So, আপনার বইটা যদি সামনে থাকে তাহলে যখন অডিও ছাড়বো এবং প্র্যাকটিস করবো, আপনি একদম প্র্যাকটিক্যালি জিনিসটা কি করতে পারবেন, গো থ্রু করতে পারবেন। সো ইফ ইউ ক্যান, ইউ ক্যান কিপ ক্যামব্রিজ 11